স্বাস্থ্য দুরন্তমন। রোগ নয়, ব্যাধি নয়, শিশুর সুস্বাস্থ্য চাই, সকলে সচেতন হলে তবেই তা পাই। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর উপর হরমোনের প্রভাব নিয়ে। সাথে আছেন ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মীর মোশাররফ হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। দুরন্ত টিভিকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। স্যার, আমরা ইদানিং প্রায়ই শুনতে পাই হরমোনের সমস্যা। আগে হয়তো বা আমরা এতটাও পরিচিত ছিলাম না এই শব্দটার সাথে। আমাদেরকে যদি শিশুর উপর হরমোনের প্রভাব নিয়ে একটু বলতেন। হরমোনের প্রভাব একদম মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্তই আছে, কাজে শিশুরা তো এর বাইরে না। তবে কিছু কিছু হরমোনের প্রভাব শিশুদের উপর অনেক বেশি। এবং হরমোন জিনিসটা হলো একটা রাসায়নিক পদার্থ, যেটা বিভিন্ন গ্ল্যান্ড থেকে বের হয়, যেমন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মাথার মধ্যে থাকে পিটুইটারি গ্ল্যান্ড এবং থাইরয়েড। অনেকেই আমরা পরিচিত এই শব্দের সঙ্গে। অনেকে বলে যে আমার থাইরয়েড আছে বা থাইরয়েড হয়েছে, সবারই থাইরয়েড থাকে, কিন্তু ওটার কাজে অতিরিক্ত বা কম হয়ে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এছাড়া প্যানক্রিয়াস বলে একটা আছে, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়। তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। এই সমস্ত হরমোনই বডিতে তো আসলে অনেকগুলো অর্গান আছে, সবগুলোতে এই সীমিত পরিসরে আলোচনা করা যাবে না। তবে গুরুত্বপূর্ণ হরমোন এটাই। আরেকটা হলো পিটুইটারি, যেটা বললাম, সেখানে গ্রোথ হরমোন বলে একটা হরমোন আছে। সেই গ্রোথ হরমোনের প্রভাবে উচ্চতা নির্ধারিত হয়, উচ্চতা বৃদ্ধিতে এই হরমোনটা সাহায্য করে। তো এই গ্রোথ হরমোন নিয়েও অনেক সমস্যা দেখা যাচ্ছে জানি। স্যার, গ্রোথ হরমোনের কথা বলছিলেন, এই সম্পর্কে আমাদেরকে যদি আরেকটু বলেন। বর্তমানে বাবা মারা একটু সচেতন। তারা এই যে বাচ্চাদের উচ্চতার ব্যাপারেও সাবধান থাকেন এবং আমাদের কাছে অনেক বাচ্চাদেরকেই তাদের বাবা মা নিয়ে আসেন যাদের সঠিক উচ্চতা বৃদ্ধি হচ্ছে না। এটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। কারণ হলো যে এই যে উচ্চতার জনিত যে সমস্যাটা থাকে, এটা যদি সঠিক সময় রোগ নির্ণয় করে সঠিক ব্যবস্থা নেওয়া যায়, তাহলে উচ্চতা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যদি এটা দেরি করে নিয়ে আসে, আমাদের যে শরীরে যে হাড়গুলো আছে যেগুলো বৃদ্ধিতে সাহায্য করে, সেগুলো বলে যে ফিউশন হয়ে যাওয়া, মানে হাড়গুলো শক্ত হয়ে যায়। যখন শক্ত হয়ে যায় তখন আর কোনো হরমোন দিলে বা কোনো ব্যবস্থা নিলে আর বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না। কাজেই যে নিয়ে আসছেন বাবা মারা, তো সেটা অবশ্যই প্রশংসনীয় এবং নিয়ে আসছে বলেই আমরা চিকিৎসা করা সম্ভব হচ্ছে। আবার অনেকে নিয়ে আসে এমন একটা পর্যায়ে 21-22 বছর, 17-18 বছর বয়সে নিয়ে আসে, যখন খুব বেশি কিছু করা থাকে না। স্যার, তাহলে বয়সের একটা পর্যায়ে যখন হাড় জোড়া লেগে যায়, ফিউশন হয়ে যায় যেটা বলছিলেন, এরপর আসলে চিকিৎসা ব্যবস্থার ওরকম কোনো অপশন থাকে না। এটা আমি একটু খুবই সংক্ষেপে বুঝাই যে হাড়ের মাঝখানে যে লম্বা যে বড় বড় হাড়, লংবন বলি, হাত পায়ের যে হাড়গুলো, এগুলো একটা পোর্শন থাকে যেটা শক্ত, মাঝখানে ইপিফাইসিস বলে নরম কার্টিলেজ, যেটা নরম অংশ, সেই নরম অংশটাই বৃদ্ধি হয়। তো এখন আপনি একটা লোহার টুকরা তো বড় হবে না, রাবার বড় হবে। তো যখন এটা শক্ত হয়ে বনে পরিণত হয়, তখন যদি আমরা হরমোন দিই বা যে কারণে এটা বাড়ছিল না, এই ফিউশন হয়ে যাওয়ার পর হরমোন দিলে কিন্তু বোনকে আর লম্বা করবেন না, কারণ শক্ত জিনিসটা এটা লম্বা হবে না, আর চড়া হবে, সেটা সমস্যা তৈরি করবে। কাজে ওই ফিউশন হওয়ার আগে আমরা এটা এক্সরে করে দেখি আর কি প্রথমে, যে ফিউশন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে হরমোন দিলে, গ্রোথ হরমোন যেটা, সেটাতে ভালো রেসপন্স করে এবং বাচ্চার হাইট স্বাভাবিক হয়ে যায়। স্যার, আমরা তো প্রায়ই বলি যে মা বাবার উচ্চতার সাথেও হয়তো বা শিশুর সম্পর্ক রয়েছে কিনা, বাবা খাটো কিনা, মা লম্বা কিনা, বা মা খাটো কিনা, বাবা লম্বা কিনা, এই জিনিসগুলো কিন্তু চলেই আসে। সেক্ষেত্রে আসলেই কি পরিবারের উচ্চতার সঙ্গে সন্তানের উচ্চতার সম্পর্ক রয়েছে? অবশ্যই আছে। একটা হিসাব আছে, আমরা ক্যালকুলেশন করে বাবা মার উচ্চতা জেনে আমরা বলে দিতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে একটা বাচ্চা কতদূর লম্বা হতে পারে সেটাই ওই ফর্মুলাতে আমি যাচ্ছি না বিস্তারিত। তবে একটা আমি সহজ কথায় বলে দিই যে লম্বা বাবা মার খাটো ছেলে বা খাটো মেয়ে, এটা কিন্তু অবশ্যই একটা অ্যালার্মিং। অন্যদিকে যদি বাবা মা খাটো হয়, ওর বাচ্চা যদি খাটো, সেটা কিন্তু রোগজনিত কারণ নাও হতে পারে, এটা জিনগত কারণেই হতে পারে। কাজেই অবশ্যই যেটা বললেন সেটা সম্পর্কিত। এবং বাবা মা যদি লম্বা হয়, তাহলে বাচ্চা যদি সেরকমভাবে লম্বা না হয়, তাহলে এটা আরও আগে নিয়ে আসা উচিত, কারণ এটার অস্বাভাবিকতা বেশি। আরেকটা ব্যাপার একটু বলে দেই, সেটা হলো বাবা মার মধ্যে যদি উচ্চতার ডিফারেন্স খুব বেশি হয়, তাহলে বাচ্চা কিন্তু জেনেটিক্যালি একজনের প্যাটার্ন ফলো করতে পারে। যার মার প্যাটার্নটা বেশি ফলো করতেছে, বাবা মার প্যাটার্ন, সেখানেও কিন্তু হাইটের একটা ব্যাপার আছে। মানে দুজনের ডিফারেন্স বেশি হলেও হয়তো বাচ্চা যে শর্ট আছে তারটাই জিনের ইনফ্লুয়েন্সটা বেশি, জিনগত,
সেখানেও উচ্চতা একটা সমস্যা হতে পারে। জেনেটিক অবশ্যই কারণ আছে। স্যার বয়সের সাথে সাথেও কি উচ্চতার সম্পর্ক রয়েছে? অবশ্যই বয়সের সাথে তো অবশ্যই উচ্চতা বাড়বে। তো এটা একটা বয়স পর্যন্ত বাড়ে এবং আমাদের একটা গ্রোথ চার্ট আমরা ফলো করি। সেই গ্রোথ চার্টে দেওয়া থাকে একদম একটা রেঞ্জের দেওয়া থাকে যে কতটুকু রেঞ্জের মধ্যে একটা স্বাভাবিক বৃদ্ধি হয়। যে আমরা চার্টে কিন্তু বাবা মার হাইট নিয়ে আমরা একটা মিড প্যারেন্টাল হাইট বলে, এই মিড প্যারেন্টাল হাইট নিয়ে কারেকশন করতে হয়। অর্থাৎ যদি চার্টে যে নিচের যে লাইনটা আছে ওটাকে থার্ড সেন্টাইল বলা হয়, ওটা যদি অনেক বেশি নিচে থাকে তাহলে এটা অ্যাবনর্মাল, এটাতে কোনো সন্দেহ নাই। আর যদি কাছাকাছি থাকে লাইনের একটু নিচে আসে তাহলে বাবা মার হাইটকে দিয়ে কারেক্ট করে অনেক সময় দেখা যায় যে নর্মালের মধ্যে চলে আসছে। ধরেন বাবা মার উচ্চতা কম, এই যে মিড প্যারেন্টাল হাইট দিয়ে আমরা হিসাব করে দেখা যায় যে বাচ্চার এই যে সামান্য একটু কম আসছে এই গ্রোথ চার্টের মধ্যে, সেটা কারেকশন দিলে আবার দেখা যায় যে ওইটা নর্মাল গ্রোথের মধ্যে চলে আসছে, সেটা অস্বাভাবিক না। আর যদি খুব বেশি নিচে থাকে তখন আর আমরা কারেকশানের অতটা দরকার পড়ে না, আমরা বলে দিতে পারি যে এটা অস্বাভাবিক। আরেকটা হলো এটা বাসায়ও করতে পারে, কিন্তু সেটা হলো 4 বছর বয়স থেকে এই যে পিউবার্টি অনসেট বলে যে সাবালকত্ব আসা পর্যন্ত প্রতি বছর 5 সেন্টিমিটার বৃদ্ধি। যদি আমরা 6 মাসে হিসাব করি তাহলে 2.5 সেন্টিমিটার। 6 মাসে যদি এই গ্রোথটা হয়, যদি বাবা মা বাসায় মেজার করেন এবং দেখা যায় যে 2.5 সেন্টিমিটার বাবা 1 ইঞ্চির বেশি বৃদ্ধি হচ্ছে, তাহলে সেটা স্বাভাবিক, সেটা বাসাতেই করতে পারে। স্যার উচ্চতার ক্ষেত্রে কোনো খাবার দাবারের বিধিনিষেধ রয়েছে যে আমি এই খাবারটা খাওয়ালে হয়তো বা আমার সন্তান খুব ভালো লম্বা হবে, বা এই খাবারটা খাওয়ালে হয়তো বা একটু কম লম্বা হবে, এরকম কোনো ব্যাপার রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এটা নিয়ে অনেক কনফিউশনে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। সেটা হলো অবশ্যই খাবারের রোল আছে, সেটা হলো যেটা আমরা বলি অপুষ্টি বা ম্যাল নিউট্রিশন। এটা শর্ট স্টেচার বা খর্বতার একটা অন্যতম কারণ পুরো ওয়ার্ল্ডেই। কাজে একটা পুষ্টিকর স্বাভাবিক খাবার, যেটা স্বাভাবিক পুষ্টিকর খাবার, আজকালকার বাচ্চারা কী করতেছে যে ফাস্ট ফুড বা জুস যেগুলো খায় বিভিন্ন ধরনের, এগুলোতে পুষ্টিমান কতটুকু আমি জানি না। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেওয়া দরকার যে বিভিন্ন অ্যাড দেখা যায়, একটা ড্রিঙ্ক খেলে খুব লম্বা হয়ে গেছে, হ্যাঁ, এই ধরনের কোনো ড্রিঙ্ক নেই। এই ব্যাপারে খুব সচেতন হতে হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এক মা তার বাচ্চাকে ওই লম্বা করার জন্য একটা বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়ে অনেক চকলেট ড্রিঙ্ক মধ্যে কাপ ভরে ভরে প্রতিদিন জোর করে খাওয়াতো। পরে দেখা গেল বাচ্চা বৃদ্ধি পায়নি, কিন্তু মোটা হয়ে গেছে, স্থূলতা। এটা আরেকটা সমস্যা কিন্তু। এবং স্থূল বাচ্চা যদি হাইট কম থাকে সেটা অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে, সেটা কিন্তু প্যাথোলজিক্যাল, এটা অস্বাভাবিক। স্যার আমরা অনেক সময় বাসায় রিং ঝুলিয়ে দিই যে ঝুললে হয়তো বা লম্বা হয়ে যাব, কিংবা অনেক সময় বলি একটু বেশি খেলাধুলা করো তাহলে হয়তো বা তুমি লম্বা হয়ে যাবে। এই বিষয়গুলো আসলে কতটুকু সায়েন্টিফিক্যালি যুক্তিযুক্ত? প্রথমে বলে দিই যে খেলাধুলা বেশি করে আমরাও বলি, সেটা অবশ্যই ক্ষতিকর কোনো প্রভাব নেই। তবে উচ্চতার ব্যাপারে আছে। তো একটা হলো যে এক্সারসাইজ করলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়লে গ্রোথ হরমোন, যেটা হরমোন নিঃসরণ, যেটা সাইজে উচ্চতা বৃদ্ধি করে, সেই গ্রোথ হরমোনের নিঃসরণ বেড়ে যায় এক্সারসাইজ করলে, এটা অবশ্যই স্বাভাবিক। কিন্তু খেলাধুলা করে বা সাইকেল চালিয়ে এই হরমোনটা ঠিক একটু বাড়ে, কিন্তু সেটা উচ্চতা বৃদ্ধিতে কোনো রোল প্লে করে বা যারা এগুলো করেছে তাদের উচ্চতা খুব তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে সেরকম কোনো ডকুমেন্ট নাই। তবে আমরা ডিসকারেজ করবো না, খেলাধুলা করাকে অবশ্যই এনকারেজ করবো, কারণ এখন স্থূলতা বৃদ্ধি পাচ্ছে, শিশুদের মধ্যে স্থূলতা বৃদ্ধি পাচ্ছে এবং স্থূলতার জন্য বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাচ্ছে। কাজে কেউ যদি মনে করে যে ব্যায়াম করলে, সাইকেল চালালে বা খেলাধুলা করলে তার হাইট বাড়বে, এই কনসেপ্ট নিয়ে থাক, যদিও এটা বৈজ্ঞানিক ভিত্তি নেই যে সে লম্বা হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা ডিসকারেজ করবো না অবশ্যই। উচ্চতা খুব বেশি বা উচ্চতা খুব কম, এটা কি কোনো জটিল রোগের পূর্বাভাস হতে পারে? অবশ্যই। আমি একজন হরমোন বিশেষজ্ঞ হিসেবে এই ধরনের রোগী তো আমরা প্রায় পাই। উচ্চতার অস্বাভাবিকতা অনেক বৃদ্ধি, আপনি যেটা বললেন যে উচ্চতা বেশি, সেটাও হতে পারে, সেটাকে আমরা জাইগান্টিজম বলি। সেটা ওই যে ব্রেনে বললাম যে পিটুইটারি গ্ল্যান্ড, একটা মটর দানার মতো একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু হরমোন, সেটার মধ্যে গ্রোথ হরমোন আছে, তারপরে যে সাবালকত্ব আসে ওই ধরনের হরমোন আছে, বিভিন্ন হরমোন ওখান থেকে স্টেরয়েড জাতীয় হরমোন তৈরিতে হেল্প করে যেটা। তো সেখানে যদি কোনো টিউমার হয় যেখানে ওই গ্রোথ হরমোনটা উৎপন্ন বেশি হচ্ছে, তাহলে শিশুর কিন্তু অত্যাধিক উচ্চতা বৃদ্ধি পেতে পারে, যেটা জাইগান্টিজম বলে। পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। আবার উচ্চতা খুব কম হচ্ছে, সেটাও যদি পিটুইটারিতে গ্ল্যান্ডে কোনো টিউমার বা কোনো ধরনের অন্য কোনো সমস্যা যে জন্য হরমোন তৈরি কম হচ্ছে,
সেটাকেও ইভ্যালুয়েট করতে হয়। বা যখন বাবা মা খেয়াল করে যে বৃদ্ধিটা অস্বাভাবিক, বৃদ্ধিও হতে পারে বা বৃদ্ধি কমও হতে পারে, এটা অস্বাভাবিক হলে অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ এটাতে অনেক সময় দেখা যায় যে ব্রেনের ভিতরে কিছু পিটুইটারি গ্ল্যান্ডের অনেক সমস্যা থাকতে পারে, যেটা প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিলে অবশ্যই চিকিৎসা সম্ভব। স্যার, আপনি প্রথমে বলছিলেন যে হরমোনের কাজটা আসলে মাতৃগর্ভ থেকেই শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আসলে মায়ের হরমোনের সাথে সন্তানের হরমোনের কি কোনো সম্পর্ক রয়েছে? সন্তানের সম্পর্ক রয়েছে, যেটা এখন সব হরমোন তো আর খুব মানে কমন না। যেটা আমরা খুবই জোর দিচ্ছি সেটা হলো থাইরয়েড। আচ্ছা আচ্ছা। থাইরয়েড হরমোন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন, মানে শরীরের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো প্রেগনেন্ট মহিলাকে 2টা টেস্ট করতে খুবই উৎসাহিত করতেছি এবং অবশ্যই করার কথা বলতেছি। সেটা হলো ডায়াবেটিসের পরীক্ষা, আর একটা হলো থাইরয়েড টেস্ট। কারণ থাইরয়েড হরমোন শিশুর ডেভেলপমেন্টে, বিশেষ করে মস্তিষ্ক, ব্রেন ডেভেলপমেন্ট এবং হাড়ের ডেভেলপমেন্ট, এগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা শিশু 18 থেকে 20 সপ্তাহ গর্ভকালীন সময় পর্যন্ত মার হরমোনের উপরে নির্ভরশীল। মানে তার তখন ওই থাইরয়েড গ্ল্যান্ডটা পুরো ফাংশনিং হয় না, হতে হতে সময় লাগে। কাজে এই সময়টা যদি মা হরমোনের সমস্যা থাকে, থাইরয়েডের মানে হাইপোথাইরয়েড থাকে বা হাইপার থাইরয়েড থাকে, সেটার প্রভাব শিশুর অবশ্যই পড়বে। এবং হাইপোথাইরয়েডটাই বেশি, সেটার জন্য শিশুর ব্রেন ডেভেলপমেন্ট, বোন ডেভেলপমেন্ট, শিশুর বৃদ্ধি, যে গর্ভাবস্থায় যে বৃদ্ধি হয়, ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ যেটা বলা হয়, সেগুলোতে অবশ্যই প্রভাব পড়ে, খারাপ প্রভাব পড়ে। কাজে আমাদেরকে এটা নির্ণয় করতে হবে স্ক্রিনিং করে, এবং সেটা যথাযথ চিকিৎসা করতে হবে। স্যার, শিশুর ক্ষেত্রে কি আমরা বাসা থেকে কোনোভাবে বুঝতে পারবো যে হয়তোবা আমার সন্তানের থাইরয়েডের সমস্যা রয়েছে বা যে কোনো হরমোনজনিত সমস্যা রয়েছে, কোনোভাবে বোঝা যায়? অবশ্যই। যে থাইরয়েড আমি বললাম যে কমন, অনেক ধরনের তো হরমোন আছে, সবগুলো তো আর বাসায় বোঝা যাবে না। তবে থাইরয়েডের যেটা একদম জন্মগতভাবে থাইরয়েডের সমস্যা যদি নিয়ে আসে, সে বাচ্চা কিন্তু সাইজে একটু বড় হয়, হ্যাঁ, পট বেলি বলে, মানে পেটটা একটু বাইরের দিকে থাকে এবং যে নাভির দিকে আমলিকাল হার্নিয়া থাকে, তার জিহ্বা বড় থাকে, কান্না, তার গলার আওয়াজটা একটু কর্কশ হবে, হোর্স ক্রাই। এবং সেই বাচ্চাগুলো কিন্তু খুব শান্তশিষ্ট বাচ্চা হয়, মানে বাবা মা খুব প্লিজ থাকে। হ্যাঁ, তো এরা কিন্তু সারাদিন ঘুমিয়ে থাকে, তাদের যে ডিফিকেশন মানে পায়খানা কম করে, খাওয়াও কম খায়, বাবা মাকে খুবই কম বিরক্ত করে। এবং হাইপোথাইরয়েড যেটা, এটা একদম মার পেট থেকেই হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড তার ডেভেলপ করে নেই, অথবা মার কোনো থাইরয়েডের অ্যান্টি থাইরয়েড ড্রাগ বলে যেটা, ও ধরনের ওষুধ খাচ্ছে, বা মার শরীরে অ্যান্টিবডি থাইরয়েডের খুব হাই আছে, এগুলো শিশুর গ্ল্যান্ডটাকে ড্যামেজ করতে পারে। কাজে একদম জন্ম অবস্থা থেকেই তার থাইরয়েডের সমস্যা নিয়ে জন্মাতে পারে। শিশুর থাইরয়েডটা আমরা স্ক্রিনিং করে সমস্যা আছে কি না এটা নির্ণয় করে আমরা চিকিৎসা যদি সঙ্গে সঙ্গে শুরু করা না হয়, তাহলে শিশু পরবর্তীতে শিশুর যে মস্তিষ্কের বৃদ্ধি বা মস্তিষ্ক স্বাভাবিক ডেভেলপমেন্ট, সেটা হ্যাম্পার্ড হয়ে সেখানে বুদ্ধি প্রতিবন্ধী শিশু হতে পারে, খাটো শিশু হতে পারে, এবং বিভিন্ন ধরনের জটিলতা এগুলো তৈরি হতে পারে হাইপোথাইরয়েড বাচ্চার। কাজে এটা অবশ্যই বাসায় দেখবে এই সমস্ত ফিচার, আর স্ক্রিনিং আনতে হবে, কারণ বাসায় দেখে সব কিছু বুঝতে পারবে না। আর যে একটু পরবর্তী বয়সে যদি বাবা মা খেয়াল করে যে বাচ্চার উচ্চতাটা ঠিক মতো বাড়ছে না, বা অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করছে না, একটু অলস বাচ্চা, কম খাওয়া দাওয়া করছে, তারপরে বসে থাকে, শীত সহ্য করতে সবসময় শীত ভাব লাগে, বা উল্টা দিকে হতে পারে, হাইপারের দিকে বা উল্টা হয়, খুব বেশি খায়, ওজন কমে যাচ্ছে, তারপরে খুব অসহ্য গরম লাগে, সবসময় ছটফটে বাচ্চা খুব। তো এই সমস্ত লক্ষণেও থাইরয়েডের সমস্যা থাকতে পারে। তো এগুলোকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত অবশ্যই। স্যার, আমরা যখন বাসায় ধারণা করব যে আমার সন্তানের থাইরয়েডের সমস্যা হচ্ছে বা অন্যান্য কোনো হরমোনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমার করণীয়টা কি হবে? সেক্ষেত্রে করণীয় হলো যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। প্রাথমিক পর্যায়ে যদি এটা চিকিৎসা দেওয়া হয়, স্বাভাবিক জীবনযাপন করা যাবে। কারণ ব্রেন ডেভেলপমেন্ট, একটা বাচ্চা থাইরয়েড হাইপোথাইরয়েড আছে কিন্তু অতটা খেয়াল করেনি বাবা মা, তার ব্রেন ডেভেলপমেন্টটা ঠিকমতো হতে পারছে না, কাজে বাচ্চা স্কুল পারফরমেন্স খারাপ হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে বাচ্চা স্কুল পারফরমেন্স খুব খারাপ, ক্লাসে মনোযোগ দিতে পারে না, ঘুমায় সারাক্ষণ। তো এই সমস্ত যদি সমস্যা থাকে, সেটাকেও তো অবশ্যই নিয়ে আসতে হবে। স্কুল পারফরমেন্সের কিন্তু একটা ব্যাপার আছে, স্কুল পারফরমেন্স খারাপ হওয়াটাও হাইপোথাইরয়েড একটা লক্ষণ, এটাও নিয়েও আসতে পারে। স্যার, হরমোনের যে সমস্যাগুলো, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা আসলে কতদিন চলতে পারে বা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব কিনা? সুস্থ করা যায় কিনা? হ্যাঁ, সুস্থ মানে ওষুধ খেয়ে সে স্বাভাবিক থাকে, এবং এটা একটা হরমোন, এটা কিন্তু খুব বেশি বিরূপ প্রতিক্রিয়া নেই।
তো এটা সকালে উঠে জাস্ট ঘুমের থেকে উঠে খালি পেটে খেয়ে নেবে। এটার কোনো ধরনের যদি আপনি ফলো আপ ঠিকমতো করা হয় তাহলে কোনো ধরনের এটার বিরূপ প্রতিক্রিয়া নেই। এটা খুবই একটা নিরাপদ একটা ওষুধ এবং খুবই সস্তা একটা ওষুধ। তো এই ওষুধটা এভাবে যদি একটা অভ্যাস হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে প্রথমে এই ওষুধটা খেয়ে তারপর অন্যান্য কাজ করবে। এই অভ্যাসটা গ্রো করে হলে তো স্বাভাবিক জীবনযাপন, এটাই সুস্থ, কিন্তু বন্ধ করা যাবে না অধিকাংশ ক্ষেত্রেই। স্যার, বাসা থেকে মা বাবা হিসেবে হরমোনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আমাদের কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কি না? হরমোনের সমস্যার ব্যাপারে প্রিভেন্টিভের খুব বেশি যে রোল আছে তা না, তবে একটা জিনিসই আমাদের বেশ পরিবর্তন তো আমরা দেখছি। সেটা হলো যে আয়োডিনজনিত যে সমস্যা ছিল, গলগণ্ড, যেটা ওটা তো থাইরয়েডের গলগণ্ড, কিন্তু থাইরয়েডের রোগ, যেটা থাইরয়েডের সাইজ যদি খুব বেশি বড় হয়ে যায় চোখে পড়ে, গয়টার যেটা বলি আমরা মেডিকেল টার্মে, সেটাই হলো গলগণ্ড। আয়োডাইজড সল্টে যে চালু হয়েছে এটার একটা মানে পজিটিভ যে একটা ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি, এখন কিন্তু কমে গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে আয়োডিনের অভাব বলা হয় যে সমুদ্র থেকে যত দূরে তত আয়োডিনের স্বল্পতা বেশি। সমুদ্রের কাছাকাছি যারা সমুদ্রের মাছ খায় বা ওখানকার সবজি, এগুলোতে আয়োডিন সমৃদ্ধ থাকে বেশি। আর সমুদ্র থেকে যত দূরে, ধর নর্থ বেঙ্গল বা হিলি এরিয়া, ওখানে যে ফসল হয় বা শাকসবজি, ওগুলোতে আয়োডিন সমস্যা থাকে। কাজে ওখানে আগে কিন্তু ওই উত্তরাঞ্চলে গলগণ্ডের সমস্যা অনেক বেশি ছিল। আয়োডাইজ সল্ট এটা আনার পর এটা অনেকটাই কমে গেছে। স্যার, আপনার সাথে কথা বলে আজকে শিশুর উপর বিভিন্ন হরমোনের প্রভাব সম্পর্কে জানতে পারলাম। আমাদের মা বাবার উদ্দেশ্যে আপনি যদি আরও কিছু যুক্ত করতে চান। মা বাবার তো এখানে ভূমিকা আছে, শিশু তো নিজে ডাক্তারের কাছে যাবে না। কাজেই মা বাবারা আপনারা বাচ্চাদের কোনো ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করলে, এটা জ্বর হোক, বেশি কাশি হোক, শ্বাসকষ্ট হোক, বা উচ্চতাজনিত সমস্যা, কিছু বুদ্ধিগত সমস্যা, বা অতিরিক্ত শান্ত বললাম, অতিরিক্ত অস্থির বাচ্চা, সব কিছুরই সঠিক চিকিৎসা আছে এবং যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যায়। যে বলে স্টিচ ইন টাইম সেভস 9, মানে প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া যায়, এটা অবশ্যই অনেক ধরনের জটিলতাকে এড়ানো যাবে এবং অনেক ধরনের সমস্যার থেকে আমরা বাচ্চাদের এবং অ্যাডাল্টদেরকে, বড়োদেরকেও মুক্ত রাখতে পারবো। স্যার, আপনার সাথে কথা বলে আমরা আজকে অনেক কিছু জানলাম এবং আমি নিশ্চিত এই তথ্যগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অনেক কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, দুরন্ত টিভিকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং দর্শকদের অবশ্যই ধন্যবাদ। তবে আপনারা আপনাদের যে জীবনে এই জিনিসটা মনে রাখবেন এবং এটা প্রয়োগ করবেন, তাহলেই আমাদের প্রোগ্রামটা সার্থক হবে। ধন্যবাদ। অবশ্যই স্যার। কথা হলো শিশুর উপর হরমোনের প্রভাব নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।